নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ইএনটি হেড অ্যান্ড নেক কনসালটেন্ট সার্জন। আজকে খুব কমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এর আগে এই টপিক নিয়ে একবার কিন্তু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছিল নাক ডাকা, স্নোরিং অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া। এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকে ওই টপিকটা নিয়েই করব, কিন্তু শিশুদের ক্ষেত্রে কি হয় সেটা নিয়ে করব। তাহলে বাচ্চাদের স্নোরিং, স্লিপ অ্যাপনিয়া এই ব্যাপারটা নিয়ে করব। কেন? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব কমন, বহু বাচ্চার এই জিনিসটা হয়। যাক, তো আমরা এই আলোচনাটা আরম্ভ করি। অনেক ক্ষেত্রেই বাবা মা আসেন শিশুদের নিয়ে, তারা কমপ্লেন হচ্ছে হলো জানেন, যখনই ঘুমোয় তখন হাঁ করে বাচ্চা ঘুমোয়, কিংবা অনেক ক্ষেত্রে ঘুমোবার সময়ও না, এমনি সময় বেশিরভাগ ক্ষেত্রে বসে আছে, পড়াশোনা করছে, যাই করছে কিনা নিঃশ্বাস ঠিক নাক দিয়ে যাচ্ছে না, হাঁ করে মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ওনারা বলেন যে রাত্রে বেশ ভালো পরিমাণে নাকও ডাকেন তার শিশু। এই নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাবা মারা এসে নিয়ে আমাদের বলে থাকেন। তো এইসব ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হয় শিশুর গঠনটা কিরকম। তার মানে কি? আমরা আবার আগের আলোচনাটা পুনরাবৃত্তি করি, যেটা আমি বড়দের ক্ষেত্রে বলেছিলাম। আমাদের নাকের ডগার থেকে এই যে কণ্ঠা, তার মানে এখানে হচ্ছে স্বরযন্ত্র, ভোকাল কর্ড, এই যে পুরো রাস্তা, এই রাস্তাটার মধ্যে এক কিংবা একাধিক জায়গায় যদি পার্শিয়াল কিংবা আংশিক অবস্ট্রাকশন থাকে, তাহলে পরে কি হয়, সেই শিশু যখন ঘুমোতে যায় এবং তার ঘুমানোর ডেপথের গভীরতার সাথে সাথে তার ভেতরের যে মাসল গুলো আছে সেগুলো যখন আস্তে আস্তে শিথিল হতে থাকে, ওই আংশিক অবস্ট্রাকশনটা পূর্ণ অবস্ট্রাকশনের দিকে যেতে থাকে। এবং যখনই পূর্ণ অবস্ট্রাকশনের দিকে যায়, তার মানে হাওয়াটা কম পৌঁছচ্ছে। তাও প্রাথমিক দিকে ব্রেনটা জেগে থাকে বলে কোনোভাবে ঠেলে ঠুলে হাওয়াটাকে পাঠাতে পারে, এবং ভেতরে যে সফট টিস্যুস গুলো আছে, যেরকম তালু বলুন কিংবা জিভের পেছন দিক বলুন, এগুলোতে একটা কম্পন হয় এবং এই নাক ডাকার আওয়াজটা হতে থাকে। এইটারই আরো যখন গভীরে তার ঘুম চলে যায়, ব্রেনও যখন ঘুমিয়ে পড়ে, তখন কিন্তু আর ঠেলে নিঃশ্বাস পাঠাতে পারে না, এবং এই নাক ডাকতে ডাকতে হঠাৎ করে নিয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে যখন অক্সিজেন লেভেলটা কমতে থাকে, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়তে থাকে, তখন এই পার্টিকুলারলি কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আমাদের শরীরে কেমিক্যাল রিসেপ্টরস আছে, যেটাকে কেমো রিসেপ্টর বলে, তারকে বলে যে এই কেমো রিসেপ্টরটা অনুধাবন করে যে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কত। সে কিন্তু তখন ব্রেনটাকে জাগিয়ে দেয়, না হলে পরে বলে যে ও ভাই জেগে ওঠো, নইলে কিন্তু খারাপ সময় আসছে, তুমি মারাও যেতে পারো। এই যখনই হয়, ব্রেন আবার জেগে যায়, আবার এই পুরো সাইকেলটার পুনরাবৃত্তি হতে থাকে, এইটা চলতে থাকে। শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই রকমই হতে থাকে, কিন্তু শিশুদের ক্ষেত্রে এই যে স্নোরিং স্লিপ অ্যাপনিয়া হয়, মানে এই যে রাস্তাটায় যে অবস্ট্রাকশন থাকে আংশিকভাবে, কিংবা আংশিকেরও একটু বেশি, প্রায় পূর্ণভাবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, তার কিন্তু খুব কমন কজ হচ্ছে দুটো। খুব কমন যেটা কারণ, কারণ তো অনেক আছে, খুব কমন কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে হলো অ্যাডিনয়েড কিংবা অ্যাডিনয়েড এবং টনসিল মিলিতভাবে তার সাইজের বৃদ্ধি পাওয়া, কিংবা অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের ওবেসিটি কিংবা ওজন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টনসিল এবং অ্যাডিনয়েড কিংবা অ্যাডিনয়েডের সাইজের বৃদ্ধি পাওয়ার জন্য এটা হয়।
বলে রাখি যে আমাদের শরীরে অনেকগুলো টনসিল আছে। টনসিলটা কি জিনিস? টনসিলটা হচ্ছে যে এক ধরনের কোষ, যেটাকে বলে লিম্ফয়েড টিস্যুস, একত্রিত হয়ে থাকাটাকেই আমরা টনসিল বলে থাকি। এই টনসিল শরীরের নানাবিধ জায়গায় আছে এবং এক একটি জায়গার টনসিলের আলাদা আলাদা করে নাম আছে। নাকের পেছনের যে টনসিল সেটাকে বলা হয় অ্যাডিনয়েড, মুখের মধ্যে যে টনসিল সেটাকে তো প্যালাটাইন টনসিল কিংবা দি টনসিল বলে থাকি। জিভের পেছনে টনসিল আছে যেটাকে লিঙ্গুয়াল টনসিল বলি। পেটের মধ্যে টনসিল আছে যেটাকে পায়াস প্যাচ বলি। এরকম নানাবিধ জায়গায় টনসিলস আছে। টনসিলস এর প্রাথমিক কাজ হচ্ছে আমাদের ইমিউনিটি তৈরি করা, কিন্তু সেটাও একটা বয়স পর্যন্ত, এই ধরুন 13-14 বছর বয়স পর্যন্ত। তারপরে কিন্তু শরীরের অন্যান্য যে অঙ্গ আছে সেগুলোর থেকে ইমিউনিটি তৈরি হয়, টনসিলস থেকে হয় না। আর একটি দুটি টনসিল বাদ দিলে পরেও কিচ্ছু যায় আসে না, কারণ শরীরে যেরকম বলেছি অনেকগুলো টনসিলস আছে। এইবার এই যে নাকের পেছনে টনসিল, যেটাকে বলা হয় অ্যাডিনয়েড, অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা সাইজ এতটাই বৃদ্ধি পায় যে নাকের পেছনে হাওয়া যাওয়ার রাস্তাটাকে সে ভালো মতন বন্ধ করে দেয়। আবার এক এক সময় অ্যাডিনয়েডের সঙ্গে দেখা যায় যে গলার ভেতরে যে টনসিল আছে সেগুলোরও সাইজ এমন বড় হয়ে যায়, মিলিতভাবে অ্যাডিনয়েড এবং টনসিল এই দুটো মিলিয়ে যখন শিশুটি ঘুমোতে যায় কিংবা জেগে থাকা অবস্থাতেও তার হাওয়া যাওয়ার রাস্তাটাকে দেয় বন্ধ করে অনেকটাই। তাহলে সেই সব ক্ষেত্রে কি হয়? রাত্রিবেলা তো অক্সিজেনের লেভেলটা কমে যেতে থাকে, কমতে কমতে আমরা তো কোভিড এর সময় থেকে সেই অক্সিজেন স্যাচুরেশন নিয়ে আমরা অনেক কিছু শুনেছি। এইগুলোরও না অক্সিজেন স্যাচুরেশন কমতে কমতে এমন একটা জায়গায় পৌঁছায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 60%, 65% অব্দিও পৌঁছে যায় ঘুমের মধ্যে, যখন এই 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 এপিসোড গুলো, এই স্নোরিং স্লিপ অ্যাপনিয়ার এপিসোড গুলো হতে থাকে। এমনিতে এই শিশুদের নাক দিয়ে কিংবা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, এরা হাঁ করে সারাক্ষণ নিঃশ্বাস নিতে থাকে এবং তার জন্যে যে দাঁতগুলো আছে দাঁতগুলো ছড়িয়ে পড়তে থাকে। ওপরের যে মাড়িটা আছে সেইটা কিন্তু সামনের দিকে উঁচু হয়ে এগিয়ে আসতে থাকে, জিভ মোটা হতে থাকে, তাদের কিন্তু আইকিউ লেভেল একটু কমতে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের নাকের পেছনের সঙ্গে কানের যে টিউব দিয়ে যোগাযোগ আছে, অ্যাডিনয়েড বড় হয়ে থাকার জন্য সেই টিউবটাকে অবস্ট্রাক্ট করে দেয়, ব্লক করে দেয়, এবং কানের পর্দার ভেতরে কিন্তু একটা জলীয় জিনিস জমতে থাকে, যার থেকে তাদের শোনাও কমতে থাকে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা দেখি যে এই অ্যাডিনয়েড কিংবা অ্যাডিনয়েড এবং টনসিল মিলিতভাবে এই সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট করে। এবং এই সব সমস্যাগুলো কিন্তু সবগুলোই যদি ঠিক মতন ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এগুলো পার্মানেন্ট ড্যামেজ করতে থাকে। খুব সহজ এর চিকিৎসা হচ্ছে, আপনারা এতক্ষণ বুঝতেই পেরেছেন যে এর চিকিৎসা হচ্ছে হাওয়া যাওয়ার রাস্তাটাকে আবার খুলে দেওয়া। তো সেটা করতে গেলে যেহেতু এটা গঠনমূলক একটা ব্লকেজ হয়ে আছে অ্যাডিনয়েড কিংবা অ্যাডিনয়েড এবং টনসিল মিলিতভাবে, তাহলে এইসব ক্ষেত্রে অ্যাডিনয়েড কিংবা অ্যাডিনয়েড এবং টনসিল এটাকে বাদ দিয়ে দিতে হয়, এটাকে সরিয়ে দিতে হয় সার্জিক্যালি। তাহলে হাওয়া যাওয়ার রাস্তাটা খুলে যায় এবং স্নোরিং স্লিপ অ্যাপনিয়া থেকে আবার তারা মুক্তি পায়। কানেরও যে সমস্যা সেটা ঠিক হয়ে যায়। এবং যা যা বললাম যে দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, এগুলো যদি অলরেডি হয়ে গিয়ে থাকে তাহলে পরে বাচ্চাবেলা যত তাড়াতাড়ি হয় সেগুলোতে ওই ক্লিপিং কিংবা ব্রেসেস এগুলো করিয়ে নিয়ে আবার নর্মালের দিকে নিয়ে চলে আসা যায়। এছাড়া আর একটা জিনিস আমি বলেছিলাম যে ওজনেরও একটা বিরাট কিন্তু প্রভাব আছে আমাদের স্নোরিং স্লিপ অ্যাপনিয়ার উপর। ওজনও যত বাড়তে থাকে তত কিন্তু খালি বাহ্যিক ভাবে নয়, ভেতরেও মুখমণ্ডলের ভেতরেও সব মাংসপেশি কিংবা ফ্যাট জমতে থাকে, মাংসপেশিও মোটা হতে থাকে, জিভও মোটা হতে থাকে। সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু শিশুদের বলে থাকি, শিশুর মা বাবাদের বলে থাকি যে ওজন কমার জন্য কি কি করতে হবে, ওজনটা কমাতে হবে। আমরা
এটা তো ক্লিনিক্যালি আমরা দেখে নিয়ে বলি যে ওনার স্নোরিং স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, এবং এই অঙ্গগুলো দেখে বলি কোথায় অবস্ট্রাকশনটা হচ্ছে। যদি খুব সিভিয়ার স্নোরিং স্লিপ অ্যাপনিয়া হয়, তাহলে কিন্তু শিশুদের ক্ষেত্রেও আমরা পলিসোমনোগ্রাফি কিংবা স্লিপ স্টাডি এই পরীক্ষাটা করে থাকি, যেখানে রাত্রিবেলায় ইসিজির মতন কয়েকটা তার শিশুর আঙুলে জুড়ে দেওয়া হয়, এবং সারা রাত সে অনেকগুলো জিনিস অনুধাবন করতে থাকে সেই মেশিন। পরের দিন সেই মেশিন থেকে আমরা রিপোর্ট গুলো পাই, এবং পেয়ে নিয়ে আমরা বুঝতে পারি কতটা সিভিয়ার এই স্নোরিং এবং স্লিপ অ্যাপনিয়া এই শিশুর ক্ষেত্রে। যাই হোক, ভয় পাওয়াচ্ছি না, কিন্তু যেটা আমার বলার উদ্দেশ্য, যে এগুলো নিয়ে আমাদের মধ্যে তো অ্যাওয়ারনেসটা খুব কম, সেইটা কিন্তু আমাদের মধ্যে যেন থাকে যে স্নোরিং এবং স্লিপ অ্যাপনিয়া বড়দেরই খালি হয় তা কিন্তু নয়, শিশুদের ক্ষেত্রেও হয়, নানাবিধ কারণে হয়। কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে কমন কারণ, সেটা হচ্ছে অ্যাডিনয়েড কিংবা অ্যাডিনয়েড অ্যান্ড টনসিলের সাইজের বৃদ্ধি পাওয়া, কিংবা ওজনের থেকেও হয়। অনেক সময় নাকের অ্যালার্জি, যেটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস, সেটার থেকেও নাক বন্ধ হয়ে নিয়ে হতে পারে, কিংবা নানাবিধ আরো কারণ থেকে হতে পারে। তবে যে কারণ থেকেই হোক, এই রোগটা যদি থাকে তাহলে এর চিকিৎসা খুবই জরুরি শিশুর স্বাস্থ্যের দিক দিয়ে চিন্তা করলে পরে। নমস্কার।